Hey everyone, welcome to Radical Learning. Today we will start a new journey into the heart of agriculture and exploring the vast world of cultivation, invention and sustenance. Join me into the essential practice that feed nation, nurture our environment and shape the future of our interconnected world. Let's uncover the story of hardworking farmers, cutting-edge technologies, and the remarkable impact of agriculture on our daily lives. So stay tuned for an enlightenment exploration of the root that sustains us all. অর্থাৎ এই যে এগ্রিকালচার, এটা কোনো আমাদের যে নিউলি ইনভেন্টেড কোনো আইডিয়া আমরা আজ থেকে যে প্র্যাকটিস করতে লাগলাম এগ্রিকালচার, তা নয়। এগ্রিকালচার হচ্ছে একদম আমাদের ইন্ডাস ভ্যালি যে সিভিলাইজেশন ছিল তারও বহু আগে থেকে কিন্তু আমাদের এগ্রিকালচার নিয়ে আমরা এগ্রিকালচারের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট। শুধু ইন্ডিয়াতে আমাদের যে পপুলেশন, তোমরা জানো ইন্ডিয়াতে বর্তমান দিনে যে পপুলেশন মোটামুটি 140 ক্রস করে গেছে, 140 কোটি থেকে বেশি পপুলেশন। তার মধ্যে 1/3 পপুলেশন হচ্ছে এনগেজ হচ্ছে আমাদের এই এগ্রিকালচারের উপরে ডিপেন্ডেন্ট। এবং এই যে এগ্রিকালচার অর্থাৎ সেই এনসিয়েন্ট আমলে যে এগ্রিকালচার হতো, এখনো যে এগ্রিকালচার হচ্ছে, সেই একই প্রসেসটা কিন্তু চলে আসছে। কিন্তু পার্থক্যটা তাহলে কোথায়? আগেকার দিনে যে প্রসেসে এগ্রিকালচার হতো, যে ইন্টেন্সিটি নিয়ে এগ্রিকালচারটা হতো, আর এখনকার দিনে যে প্রসেসগুলো ইউজ হয় এগ্রিকালচারের ক্ষেত্রে, তার মধ্যে ডিফারেন্স রয়েছে, তাই না? আগেকার দিনে, এখন তোমরা এগ্রিকালচারের ফিল্ডে দেখতে পাবে যে বিভিন্ন রকমের হাই ইল্ডিং সিড ব্যবহার হচ্ছে, ট্রাক্টর ব্যবহার হচ্ছে, বিভিন্ন হারভেস্টিং মেশিন ব্যবহার হচ্ছে। কিন্তু আগেকার দিনে তো এরকম ছিল না। আগেকার দিনে ব্যবহার হতো কি, তাদের অ্যানিমেল কে, পশু শক্তিকে বেশি ইউজ করা হতো, তাই না? সো এই যে এগ্রিকালচারের আমরা এই যে চ্যাপ্টারটা পড়বো, এটা তোমাদের কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এবং অন্যান্য যে চ্যাপ্টার গুলো তোমরা পড়ে আসলে, তার সঙ্গে এই যে এগ্রিকালচার, এটা আমাদের একটা লাইফ কি আছে, প্র্যাকটিক্যাল যে সমস্ত আমরা আশেপাশে যে সমস্ত দেখবো, তার মধ্যে দিয়ে আমরা এগ্রিকালচার চ্যাপ্টারটাকে কিন্তু বুঝবো, তাই না? প্রথমে চ্যাপ্টার তোমরা কি পড়ে এসছো? প্রথমে চ্যাপ্টার পড়ে এসছো ক্লাসিফিকেশন অফ রিসোর্স। সেকেন্ড চ্যাপ্টারে কি করে এসছো? সেকেন্ড চ্যাপ্টারে পড়ে এসছো দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড ফরেস্ট অ্যানিমেল, তাদের সম্পর্কে পড়ে এসছি। থার্ড চ্যাপ্টার আমরা পড়ে এসছি যে ওয়াটার অ্যাজ এ রিসোর্স, তাই না? এবং এই ফোর্থ চ্যাপ্টারে যে আছে, তাহলে তাদের মধ্যে ইন্টারলিঙ্কটা কি, যে আমরা যে চ্যাপ্টারে যে পড়ে এলাম রিসোর্স, ওয়াইল্ড লাইফ অ্যাজ এ রিসোর্স, ল্যান্ড অ্যাজ এ রিসোর্স, এই অর্থাৎ এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে যে মানুষে কি করছে, মানুষ একটা অ্যাক্টিভিটি পারফর্ম করছে, দ্যাট ইজ এগ্রিকালচার, তাই তো? এই যে এগ্রিকালচার, যেটা বললাম আমাদের ইন্ডিয়ার একটা বেস্ট ইকোনমি বলতে পারি, একদম ইন্ডিয়ার একটা বেস্ট ইকোনমি হচ্ছে এগ্রিকালচার, তাই না? কারণ ইন্ডিয়ার যে পপুলেশন, এটা মোটামুটি 2/3 পপুলেশন এরা কি আছে, এগ্রিকালচার সেক্টরের মধ্যে এনগেজ আছে, তাই তো? এবার তাহলে এগ্রিকালচার স্টার্ট কখন হয়েছিল? এগ্রিকালচার স্টার্ট হয়েছিল, এটা মোটামুটি বলা যায় যে 10,000 BC, অর্থাৎ 10,000। এখন আমাদের কত, 2024। এগ্রিকালচার প্রসেসটা স্টার্ট হয়েছিল 10,000 বছর বিফোর কমন এরা, যখন ধরা হয় একটা নিওলিথিক পিরিয়ড। এই নিওলিথিক পিরিয়ডের ট্রানজিশন যে জোন ছিল, অর্থাৎ নিওলিথিক পিরিয়ডে কি হতো, মানুষ প্রথমে হার্ডেনিং অর্থাৎ পশু পালন করতো, ঠিক আছে, এবং হান্টিং করতো, গ্যাদারিং, হার্ডেনিং। এই যে ট্রানজিশন পিরিয়ডে, তখন সেই টাইমে এখানে এগ্রিকালচারটা স্টার্ট হয়, তাই তো? তাহলে সেই তখনকার এগ্রিকালচার এবং এই এখনকার এগ্রিকালচারের মধ্যে ডিফারেন্স কি? এই বর্তমান আমাদের ইন্ডিয়াতে এই এগ্রিকালচার যে সেক্টরটা, এটা আমাদের মাদার সেক্টরও বলা যেতে পারে, তাই না? কারণ এগ্রিকালচার থেকে আমরা কি পাচ্ছি? এট ফার্স্ট আমরা এগ্রিকালচার থেকে প্রথম পাচ্ছি অকুপেশন, অর্থাৎ কর্মসংস্থান আমরা পাচ্ছি এগ্রিকালচার থেকে। সেকেন্ড কি পাচ্ছি? ফুড গ্রেন, আমরা যে খাচ্ছি, যে খাওয়া, কেউ ভাত, কেউ রুটি, তাই না? তার প্রাইমারি হচ্ছে ফুড গ্রেন থেকে আমরা পাচ্ছি। 4 নম্বর, তারপরে মোস্ট কি
যে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল, অর্থাৎ কিছু কিছু এগ্রিকালচারাল যে উৎপাদিত ফসল আছে সেটা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস হিসাবেও কিন্তু আমরা এগ্রিকালচারাল কিন্তু আমরা ব্যবহার করছি, তাই তো? যেমন কটন, টি, জুট, এইগুলো তো সমস্ত তো যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে যে র মেটেরিয়াল, তার প্রাইম র মেটেরিয়াল তো কোথায়? প্রাইম র মেটেরিয়াল তো এগ্রিকালচারাল প্রোডাক্ট। তাহলে এখানে অর্থাৎ বেস, সমস্ত কিছুর একটা ডেভেলপমেন্টের একটা আমরা বেস বলতে পারি, এই হচ্ছে আমাদের এগ্রিকালচার। তো এই সমগ্র ভিডিওটার মধ্যে আমরা এই এগ্রিকালচার সম্পর্কে যে তোমাদের যে 4 নম্বর লেসনে আছে প্রত্যেকটা জিনিস আমরা মাইনিউটলি কিন্তু খুঁটিনাটি পড়বো। তো প্রথমেই তোমাদের রয়েছে এই যে এগ্রিকালচারে প্রথমে কি রয়েছে? টাইপস অফ ফার্মিং, ঠিক আছে? সেখানে তিন ধরনের ফার্মিং আছে, সেটা আমরা দেখবো। তারপর দেখবো ক্রপিং প্যাটার্ন, অর্থাৎ অর্থাৎ হুইট কোন জায়গাতে বেশি হচ্ছে, কেন হচ্ছে, প্যাডি কোন জায়গাতে বেশি হচ্ছে, কেন হচ্ছে, কটন কোন জায়গাতে ভারতে কোথায় বেশি হচ্ছে, আমরা ইন্ডিয়ার পার্সপেক্টিভে পড়বো, ঠিক আছে? তারপরে বলবো যে টেকনোলজি এবং কি টেকনোলজিক্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্মস, অর্থাৎ এডুকেশন নয়, এগ্রিকালচারে কিভাবে টেকনোলজি এবং ইনস্টিটিউশনাল যে চেঞ্জেস আমাদের এগ্রিকালচারে এসছে সেই সম্পর্কে পড়বো। তারপরে হচ্ছে ভূদান বা গ্রামদান সম্পর্কে আছে, সেটা পড়বো। তারপর পড়বো কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার ইন ন্যাশনাল ইকোনমি, অর্থাৎ আমাদের এগ্রিকালচার ন্যাশনাল যে ইকোনমি, জিডিপিতে এগ্রিকালচারের মানে ভাগিদারিত্ব কত, সেটা সেই সম্পর্কে পড়বো। এবং এই যে লাস্ট যে আছে, লাস্টে পড়বো ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন এগ্রিকালচার। তো সুতরাং আমরা প্রথম যে টপিকটা যেটা বললাম, এবার আমরা সেটা দেখে নেবো যে টাইপস অফ ফার্মিং, কি কি ধরনের ফার্মিং আমাদের এই ইন্ডিয়াতে প্র্যাকটিসাইজ করা হয়। এবার আমরা দেখবো টাইপস অফ ফার্মিং, অর্থাৎ এই যে ফার্মিং এর যে টাইপস, অর্থাৎ এর যে মেথডস অফ ফার্মিং, এই যে মেথডস অফ ফার্মিং বা টাইপস অফ ফার্মিং, সেটা ওভার দ্য টাইম, যে এনসিয়েন্ট টাইমে কিরকম ছিল, প্রেজেন্ট টাইমে কিরকম রয়েছে, সেটা কিভাবে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এই যে টাইপস অফ ফার্মিং এ এখানে কি বলছে? কাল্টিভেশন মেথড হ্যাভ বিন চেঞ্জড, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে সিগনিফিকেন্টলি ডিপেন্ডিং আপন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট, টেকনোলজিক্যাল নো হাউ, দ্য সোশিও কালচারাল প্র্যাকটিস। অর্থাৎ এই যে ফার্মিং এর যে প্যাটার্ন, সেটা প্যাটার্নটা চেঞ্জ হয়েছে কি, যখন আমাদের অ্যাকচুয়ালি যখন প্রথম যে ফার্মিং যখন স্টার্ট ছিল এনসিয়েন্ট আমলে, তখন তো এত পপুলেশন ছিল না, তাই তো? এবার ওভার দ্য টাইম কি হয়? পপুলেশন ইনক্রিজ করতে থাকে। তো সুতরাং পপুলেশন যখন ইনক্রিজ করবে, তার তো ফুড ক্রাইসিসও তো তখন ক্রিয়েট হবে, তখন তো বেশি বেশি করে আমাদেরকে ফার্মিং করতে হবে। সেই জন্য যে এবার ফিজিক্যাল এনভায়রনমেন্টের কি রোল ছিল, যে সব জায়গাতে ধরে নাও সব জায়গাতে কি ইকুয়ালি কি সব ফসল তো উৎপাদিত হবে না, সব ফসল তো ফলবে না। আমি যদি বলি রাজস্থানে কেউ থাকে, রাজস্থানে তাহলে কি এগ্রিকালচারাল কি প্রোডাক্ট পাবো আমরা, তাই না? আবার যদি বলি ওয়েস্টার্ন ঘাটে যদি আমরা কেউ যদি রিজিয়নে কেউ যদি থাকে, তো ওয়েস্টার্ন ঘাট তো মাউন্টেনাস রিজিয়ন, তো সেখানে কি এগ্রিকালচারাল প্রোডাক্ট হবে? তো সেই জন্য কি হচ্ছে যে এটা যে ফিজিক্যাল যে এনভায়রনমেন্ট, তার যে টেকনোলজি, অর্থাৎ যে কৃষিতে আমরা যে টেকনোলজি ইউজ করছি, তার বেসিসে আমরা কি করছি? ফার্মিংটাকে তিনটে ভাগে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে প্রিমিটিভ সাবসিস্টেন্স, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ইন্টেন্সিভ সাবসিস্টেন্স, এবং 3 নম্বর হচ্ছে কমার্শিয়াল ফার্মিং, তাই তো? এবার আমরা এই তিনটে প্যাটার্নকেই, এটাই আমাদের আলোচ্য এই ভিডিও বিষয়বস্তু, যে এই আমাদের তিনটে যে প্যাটার্ন আছে, প্রিমিটিভ সাবসিস্টেন্স, ইন্টেন্সিভ সাবসিস্টেন্স এবং কমার্শিয়াল ফার্মিং, এই তিনটে প্যাটার্ন কি আমরা কিন্তু পড়বো। প্রথমে আমরা তাহলে দেখে নেবো যে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিংটা কি। এবার আমরা দেখব যে প্রিমিটিভ যে প্রথম যে পার্টটা আছে, অর্থাৎ প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং। এই প্রিমিটিভ সাবসিস্টেন্স, এই হেডিংটাকে দেখো, লক্ষ্য করা যায়। প্রিমিটিভ মানে কি? একদম প্রাচীন, তাই না? প্রিমিটিভ বলতে আমরা কি বুঝি? একদম প্রাচীন। এবং সাবসিস্টেন্স কথাটা মানে কি? অর্থাৎ সার্ভাইভ করার জন্য, অর্থাৎ নিজের অস্তিত্ব রক্ষার জন্য কি করবে? এখানে ফার্মিং হবে। এই সাবসিস্টেন্স ফার্মিং এ কিন্তু কি হবে না? কোনো সারপ্লাস হবে না, কোনো এক্সট্রা যে কোনো শস্য উৎপাদিত হবে সেটা বিক্রি করে তার যে ইকোনমিক্যাল গ্রোথ হবে, তার নয়, সেখানে এখানে কিন্তু কোনো সুযোগ নেই। এখানে কি হচ্ছে? শুধু নিজেদের
ভরণ পোষণ জীবন ধারণে খেয়ে বেঁচে থাকার জন্য কি হচ্ছে, এখানে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিংটা আমরা কি করছি, প্র্যাকটিসাইজ করছি। এবার এই যে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং, এটার ক্রাইটেরিয়া ফিচার্স কি, यानी কি বলছে, দিস টাইপ অফ ফার্মিং ইজ স্টিল প্র্যাকটিসাইজড ইন ফিউ পকেটস ইন ইন্ডিয়া উইথ দ্য হেল্প অফ প্রিমিটিভ টুলস। অর্থাৎ এই যে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং, এটা কোথায় আছে, অল ওভার দ্য ইন্ডিয়া নয়, এটা ইন্ডিয়ার কিছু জায়গার রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ। ম্যাক্সিমাম নর্থ ইস্ট স্টেট, যে সমস্ত স্টেট মানে রাজ্য আছে, আসাম, মণিপুর, ঠিক আছে, মিজোরাম, এইগুলোতে কিন্তু এই প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিংটা কিন্তু কি হয়, প্র্যাকটিসাইজ করা হয়। এই যে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং, এই ফার্মিং এর কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য, যে এখানে নামটা লক্ষ্য করবে, নাম লক্ষ্য করে পড়বে, নামই আছে কিন্তু প্রিমিটিভ। অর্থাৎ আমরা মডার্ন এরাতে যে সমস্ত এগ্রিকালচারাল পারপাসে যে সমস্ত টুলস এবং মেশিনারি ইউজ করি, তারা কিন্তু এগুলো ইউজ হয় না। এখানে কি ইউজ হয়, হো মানে কি, অর্থাৎ আমরা যে বলি ফাওড়া, অর্থাৎ কোদাল টাইপের, মাটি কাটার জন্য বড় বড় এই সমস্ত মাটি কাটার জন্য ইউজ হয়, কিন্তু আমরা মডার্ন এখানে ট্র্যাক্টর এই সমস্ত ইউজ করি। তারপরে কি হচ্ছে, ডাও মানে হচ্ছে এক ধরনের গোদা বাংলায় যেটা আমরা বলি কাটারি টাইপের, কাস্তে টাইপের, ঠিক আছে, পাট কাটা এই সমস্ত কাটার জন্য যেটা ইউজ হয়, এই সমস্ত জিনিস ইউজ হয়। আর ডিগিং স্টিক মানে হচ্ছে যেটাকে আমরা শাবল বলি। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে কি রকম ধরনের এখানে মেশিনারি অর্থাৎ টুলস ইউজ হচ্ছে ফর দ্যাট টু প্র্যাকটিসাইজ প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং, বোঝা গেল। এবং এখানে কি হচ্ছে, আর একটা এখানে বৈশিষ্ট্য হচ্ছে ফার্মিং ফ্যামিলি এবং কমিউনিটি লেবার এখানে যে ইউজ হচ্ছে, অর্থাৎ যেখানে যে ফার্মিংটা আমরা কাল্টিভেট করব, সেই রিজিয়নটা সেটাকে কি করতে, কমপ্লিট করতে গেলে তার জন্য লেবার দরকার। তো এখানে কি হয়, এই যে সাবসিস্টেন্স ফার্মিং এ এখানে যেহেতু নিজেদের ফ্যামিলির ভরণ পোষণের জন্য কি হয়, এই প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিংটা করা হয়, সেই জন্য এখানে নিজের ফ্যামিলির লোকরাই এই লেবার এই সমস্ত কাজে এনগেজ, তার সাথে কমিউনিটি লেবার এবং আশেপাশের রিজিয়নের অর্থাৎ সেই কমিউনিটির সঙ্গে আরেকটা কমিউনিটি লোকরা তারা কি করছে, মেলামেশা আছে বলে কি করছে, এখানে ফ্যামিলি কমিউনিটি এখানে কি হচ্ছে, লেবার, তারা কিন্তু লেবার হিসেবে ইউজ করছে, ঠিক আছে। এবং তারপরের কি, ডিপেন্ডস আপন মনসুন। এই যে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং, এটা কার উপর নির্ভরশীল, ডিপেন্ড আপন মনসুন। অর্থাৎ যেখানে যেমন বৃষ্টিপাত হয়, এক্সট্রা কোনো ইরিগেশন ফেসিলিটি কিন্তু এই টাইপের ইয়েতে সাবসিস্টেন্স ফার্মিং এ কিন্তু নেই। এখানে কি হচ্ছে, যেমন বর্ষা যেখানে হচ্ছে, যেখানে যেমন বৃষ্টিপাত হচ্ছে, সেখানে সেই রকম ফসল উৎপাদিত হচ্ছে এবং সেই টাইপের ফসল এরা কি করে, উৎপাদিত করে। এখানে ম্যাক্সিমাম আর কি হচ্ছে, ন্যাচারাল ফার্টিলিটি অফ সয়েল। এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং, এখানে কিন্তু এখন আমরা যে মডার্ন যে এগ্রিকালচারে কি হচ্ছে, যেখানে দেখলাম যে কোনো একটা জায়গায় জমি হয়তো দেখা গেল যে ফার্টিলিটি লুজ করেছে, সেখানে আমরা কি করি, আমরা সার প্রয়োগ করি, ম্যানিওর, ফার্টিলাইজার ইউজ করি। কিন্তু এখানে কিন্তু ন্যাচারাল যে ফার্টিলিটি সয়েল, অর্থাৎ ন্যাচারাল যে সয়েল, এক্সট্রা কোনো ফার্টিলাইজার এখানে ইউজ হয় না। অর্থাৎ ন্যাচারাল যে সয়েলের যে ফার্টিলিটি, তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিংটা কি হয়, ইউজ হয়। এবার এই ফার্মিং এর আর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, কি, যে এটাকে আর একটা নামে বলা হয়, এটা স্ল্যাশ অ্যান্ড বার্ন। স্ল্যাশ অ্যান্ড বার্ন মানে কি, অর্থাৎ যেহেতু এই টাইপের এই ফার্মিংটা কোথায় হচ্ছে, অর্থাৎ প্রিমিটিভ রিজিয়নে, অর্থাৎ কোন জঙ্গল এই সমস্ত রিজিয়নে হয়। তো সেই জন্য কি হয়, প্রথমে কি করে, তারা কোন একটা জায়গাকে, সাপোজ ধরে নাও এটা একটা জঙ্গল, তো ঠিক আছে, তো এই জঙ্গলের রিজিয়নে তারা প্রথমে এই জায়গাটা কি করলে, যে গাছপালা যেগুলো আছে সেগুলোকে আগুন ধরিয়ে দিল। তা আগুন যদি কেটে প্রথমে এইগুলোতে আগুন ধরিয়ে দেয়, তার যে ছাইটা দিয়ে কি হলো, এই জায়গাটাতে ফার্মিং হলো। কয়েক বছর পর আবার কি হয়, এই গ্র্যাজুয়ালি ওভার দ্য টাইম কি হয়, ফার্মিং করার জন্য এই জায়গাটা ফার্টিলিটি লুজ করবে, তাই তো, তখন তারা এই জায়গাটাকে লেফট আউট করে দিয়ে ছেড়ে দিয়ে আবার পার্শ্ববর্তী রিজিয়নে, হয়তো কোনো এই রিজিয়নে চলে গেল, এই রিজিয়নে গিয়ে আবার তারা এই ফার্মিংটা স্টার্ট করলো। তো এই রিজিয়নে এই জায়গাটা যখন ছেড়ে দিল, তখন ন্যাচারালি কি হবে, এই জায়গাটাতে আবার কি করবে, আবার এই ন্যাচারালি এই জায়গাতে গাছ গ্রো করবে, তাই তো, গাছ গ্রো করে আবার ন্যাচারালি কি হবে, এর যে ফার্টিলিটি লুজ করেছিল সয়েলটা, সে আবার তার সয়েলটা রিস্টোর হবে, ফার্টিলিটিটা রিস্টোর হবে। তো সেটাই বলেছে এখানে কি হচ্ছে, ইট ইজ স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার।
ঠিক আছে, ফার্মার্স ক্লিয়ার দ্য প্যাচেস অফ ল্যান্ড, যেটা বললাম প্রথমে কি করে ফার্মাররা একটা রিজিয়নে একটা প্যাচেস অফ ল্যান্ডকে কি করলো, প্রথমে ক্লিয়ার করলো, তারপরে কি করলো, এন্ড প্রডিউস ল্যান্ড এন্ড প্রডিউস সিরিয়ালস, এখানে ম্যাক্সিমাম এনে উৎপাদিত ফসল কি সিরিয়ালস, অর্থাৎ দানা শস্য, ভুট্টা যেমন বলি আমরা, ঠিক আছে, এরকম আর কি, এন্ড আদার ফুড ক্রপস টু সাস্টেন দেয়ার ফ্যামিলি। অলরেডি ডিসকাস যে এই এখানে কি হচ্ছে, এখানে কোনো সারপ্লাস হচ্ছে না, কোনো এক্সট্রা জিনিস উৎপাদিত হচ্ছে না, সেই জন্য এখানে কি হচ্ছে, তাদের ফ্যামিলিকে জীবন ভরণ পোষণ করানোর জন্য কিন্তু এই প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিংটা কি হচ্ছে, তাদেরকে করতে হচ্ছে। আর কি, when soil fertility decrease then the farmer shifts, যেটা বললাম যে যখন কি করবে, এই জায়গায় সয়েল ফার্টিলিটি যখন লুজ করবে, তখন এখানকার ফার্মারটা কি করবে, এখানে চলে যাবে and clear the fresh patch and land for cultivation, আবার এই নতুন ল্যান্ডে এখানে গিয়ে তারা কাল্টিভেশন স্টার্ট করবে, এবং এই জায়গাটা কি হবে, ন্যাচারালি আবার সয়েলটাকে কিভাবে ফার্টিলিটি কিভাবে গেইন করে, সেজন্য ন্যাচারালি ভাবে সেটা তার জন্য এই জায়গাটা ছেড়ে দেবে, বুঝা গেল। আর কি হচ্ছে, when soil fertility decrease the farmer shifts and other phase of land, ঠিক আছে। আর কি বলেছে, প্রোডাক্টিভিটি ইজ লো, আর একটা মেন ক্রাইটেরিয়া বৈশিষ্ট্য ফিচার্স হচ্ছে কি, এই ধরনের প্রিমিটিভ সাবসিস্টেন্সের মাধ্যমে কি হচ্ছে, এখানে যে প্রডিউস যে উৎপাদিত যে ফসলটা, তার কি হবে, পরিমাণটা কিন্তু খুব কম হবে। আর কি হবে, ফার্মার ডু নট ইউজ এনি ফার্টিলাইজার, এক্সট্রা কোনো ফার্টিলাইজার এখানে কিন্তু ইউজ হয় না, এই প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং এ কোনো এক্সট্রা কোনো ফার্টিলাইজার কিন্তু ইউজ হয় না। আর কি হয় না, আদার মডার্ন ইনপুটস, অর্থাৎ এখন যে ট্রাক্টর থেকে আরম্ভ করে হাই ইয়েল্ডিং সিড থেকে ইরিগেশন ফেসিলিটির জন্য যে বিভিন্ন যে পাম্পিং সেট টেট, এইগুলো কিন্তু ইউজ হয় না। এটা সম্পূর্ণ কি হয়, ন্যাচারাল মনসুন, অর্থাৎ মনসুনের উপর ডিপেন্ড করে কিন্তু এই প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিংটা ক্রিয়েট হয়। এবার এই যে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং তোমরা দেখলে, এই প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিংটা কিন্তু বিভিন্ন জায়গায়, ইন্ডিয়া থেকে আরম্ভ করে অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, ঠিক আছে। যেমন ইন্ডিয়াতে আমাদের ঝুম বলে, ঠিক আছে, আরো অন্যান্য জায়গায় কি নামে পরিচিত, সেটা আমরা নেক্সট স্লাইডে আমরা দেখে নিচ্ছি। এবার আমরা প্রিভিয়াস যে স্লাইডে দেখলাম কি, যে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং এর আমরা ক্যারেক্টারিস্টিক গুলো অর্থাৎ ফিচার্স গুলো আমরা দেখলাম যে কি। এবার যে তার লাস্টে আমরা কি পড়লাম, যে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং এ লাস্টে কি হচ্ছে, যে একটা টার্ম আমরা কি পড়লাম, যে স্ল্যাশ এন্ড বার্ন ফার্মিং। স্ল্যাশ এন্ড বার্ন অর্থাৎ কি করছে, একটা রিজিয়নের কি করছে, তারা যে জঙ্গলটা রয়েছে সেই অঞ্চলের ইনহেবিটেন্টস অধিবাসীরা কি করছে, সেই জঙ্গলে সে একটা পার্টিকুলার প্যাচেস অফ ল্যান্ডকে তারা কি করছে, কেটে জঙ্গলটাকে পরিষ্কার করে সেখানে গিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, এবং সেখানে ফার্মিং হওয়ার ফলে কিছু বছর ফার্মিং করার ফলে আবার অন্য একটা জায়গায় তারা সিলেক্ট করছে। এবার এই যে প্রসেসটাকে, সেটা আমরা বেসিক্যালি আমরা ঝুম চাষ বলে আমরা বেশি কিন্তু পরিচিত, ঝুমিং কাল্টিভেশন, ঠিক আছে। কিন্তু এই ঝুমিং কাল্টিভেশনটা, এই যে অর্থাৎ ঝুমিং কাল্টিভেশনটা কি, আমরা স্ল্যাশ এন্ড বার্ন ফার্মিং, এটা এই যে ঝুমিং কাল্টিভেশন, এই কাল্টিভেশনটা ইন্ডিয়াতে বিভিন্ন নামে পরিচিত। এই ঝুমিং কাল্টিভেশন, ঝুম চাষ যেটা হয় সেটা শুধুমাত্র নর্থ ইস্ট রিজিয়নে, তাছাড়াও আমাদের ভারতের অন্যান্য যে প্রদেশ অর্থাৎ রাজ্য আছে সেখানে কিন্তু এইগুলো আলাদা আলাদা নামে পরিচিত, এবং ওয়ার্ল্ড ওয়াইড কি কি নামে পরিচিত সেটা আমরা দেখে নেব। ইন্ডিয়াতে মধ্যপ্রদেশে এটা কি নামে পরিচিত, মধ্যপ্রদেশে বেওয়ার অ্যান্ড ডাহিয়া, ঠিক আছে, মধ্যপ্রদেশে বেয়ার অ্যান্ড ডাহিয়া। অন্ধ্রপ্রদেশে কি নামে পরিচিত, ঝুমিং কাল্টিভেশন পোডু অ্যান্ড পেন্ডা, অন্ধ্রপ্রদেশে। উড়িষ্যাতে কি নামে পরিচিত, ঝুমিং কাল্টিভেশন পুমাডাবি, কোমা অথবা বৃন্দা, ঠিক আছে। ওয়েস্টার্ন ঘাট রিজিয়নে কি নামে পরিচিত, কুমারী। হিমালয়ান বেল্টে কি নামে পরিচিত, কিল। ঝাড়খণ্ড এটা কি, কুরুয়া, ঝাড়খণ্ডের ঝুম চাষ আমাদের কুরুয়া নামে পরিচিত, তোমাদের বইও আছে দেখবে। এবং নর্থ ইস্ট রিজিয়নে অর্থাৎ আসাম থেকে আরম্ভ করে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম থেকে যে সমস্ত ট্রাইবাল পিপলরা রয়েছে, সেই তাদের ক্ষেত্রে এটাকে বলে ঝুম।
এখান থেকে এই টার্মটা কিন্তু ফেমাস, যে ঝুম চাষ। তাহলে ঝুম চাষ মানে আমরা কি বুঝলাম, যে স্ল্যাশ এন্ড বার্ন ফার্মিং, ঠিক আছে। এবং এই ঝুম চাষে যে স্ল্যাশ এন্ড বার্ন ফার্মিং যে প্রসেসটা, এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা আবার আলাদা আলাদা নামে পরিচিত। মেক্সিকোতে এটা কি নামে পরিচিত, মেক্সিকো এন্ড সেন্ট্রাল আমেরিকাতে ইট ইজ নোন অ্যাজ মিলপা, ওকে। ভেনিজুয়েলাতে কনুকো, ব্রাজিলে রোকা, সেন্ট্রাল আফ্রিকাতে কি মাসোল, এবং ইন্দোনেশিয়াতে লাডাং, ভিয়েতনামে কি নামে পরিচিত, এটা রে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য তোমাদেরকে এটা মনে রাখতে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট। তাহলে বোঝা গেল যে ওয়ার্ল্ড ওয়াইড এবং ইন্ডিয়া ওয়াইজ, ইন্ডিয়ার বিভিন্ন রিজিয়নে ঝুম কাল্টিভেশন অর্থাৎ স্ল্যাশ এন্ড বার্ন ফার্মিং কি নামে পরিচিত, ঠিক আছে। এখানে মেক্সিকো, ভেনেজুয়েলা, ব্রাজিল, সেন্ট্রাল আফ্রিকা, ইন্দোনেশিয়া, ভিয়েতনামে কি নামে পরিচিত, মিলপা, কনুরো, রোকা, মাসোল এবং লাডাং এন্ড রে। বোঝা গেল। এবার আমরা নেক্সট পার্টে যাব। তাহলে বোঝা গেল যে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং কি, তার ফিচার্স কি, এবং ইন্ডিয়াতে কোন কোন রিজিয়নে এটা ম্যাক্সিমাম বেশি করা হয়, ঠিক আছে। মেনলি নর্থ ইস্ট, ওয়েস্টার্ন ঘাট রিজিয়ন, মধ্যপ্রদেশের কিছু রিজিয়ন, অন্ধ্রপ্রদেশের কিছু রিজিয়ন, এই রিজিয়নে এটা প্র্যাকটিসাইজ করা হয়, এবং ওয়ার্ল্ড ওয়াইড এই জায়গাগুলোতে এটা প্র্যাকটিসাইজ করা হয়। অর্থাৎ এবার আমাদের সেকেন্ড যে পার্টটা আছে, অর্থাৎ যে টাইপ অফ এগ্রিকালচারের, অর্থাৎ যে প্রথমটা হলো প্রিমিটিভ সাবসিস্টেন্স, এবার আমরা দেখবো ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিংটা কি সেটা আমরা দেখে নেবো নেক্সট স্লাইডে। এবার আমরা দেখবো ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং, তাই তো। অর্থাৎ ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিংটা কি, তাহলে সাবসিস্টেন্স ফার্মিং তো আমরা দেখলাম যে তাদের লাইভলিহুড মেনটেন করার জন্য কি করছে, তাদেরকে ফার্মিং করতে হচ্ছে, যেখান থেকে কোনো সারপ্লাস হচ্ছে না, ঠিক আছে। কিন্তু ইন্টেন্সিভ মানে কি, ইন্টেন্সিভ মানে যেটা ফ্রিকোয়েন্টলি করতে হচ্ছে। কেন হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে মেন ফ্যাক্টর হচ্ছে পপুলেশন, এখানে হচ্ছে মেন ফ্যাক্টর হচ্ছে পপুলেশন গ্রোথ, তাই না। সাপোজ এই একটা রিজিয়ন, এই রিজিয়নে ইনিশিয়ালি দেখা গেল যে 10 জন লোক ছিল, কিন্তু দেখা ওভার দ্য ইয়ার তারপর দেখা গেল এই রিজিয়নটা হয়তো দেখা গেল 10 বছর পরে এই রিজিয়নে হয়তো দেখা গেল 10 থেকে হয়ে গেল 25 জন লোক। তাহলে কি হলো, লোক সংখ্যা বাড়লো, তাই তো। লোক সংখ্যা বাড়ছে, কিন্তু ল্যান্ডের পরিমাণ তো বাড়ছে না, আমাদের বাড়ছে কি, আগে এই ল্যান্ডটাতেই 10 জন লোক ছিল, 10 জন লোকের চাষবাস করে এখান থেকে তাদের ভরণ পোষণ কি করতো, এখান থেকে তারা অ্যাকুয়ার করতো লাইভলিহুড। কিন্তু এখন এই রিজিয়নটাতেই, এই তার পার্টিকুলার এই ল্যান্ডটাতেই কিন্তু পপুলেশন গ্রোথের ফলে দেখা গেল যে এখানে কি হলো, আরো 25 জন লোক হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের জিওগ্রাফিক্যাল যে এরিয়া, তার মধ্যে আমাদের যে কাল্টিভেটেড ল্যান্ড, সেটা তো দিনকে দিন সেটা তো বাড়ছে না, পপুলেশন বাড়ছে, কিন্তু ল্যান্ড কিন্তু কনস্ট্যান্ট আছে। ল্যান্ড, এগ্রিকালচারাল ল্যান্ড কিন্তু রিডিউস হচ্ছে, কমে যাচ্ছে, কিন্তু বাড়ছে না, তাই তো। কিন্তু পপুলেশন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রেসারটা কার উপর এসে পড়ছে, ল্যান্ডের উপর এসে পড়ছে। অর্থাৎ এখানে ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং এখানে হচ্ছে পার ক্যাপিটা যে ল্যান্ড যেটা সেটা হচ্ছে খুব কম, তাই তো। তো সেখানে কি হচ্ছে, এখানে বারবার সেই নিজেদের কি হচ্ছে চাষবাস করতে হবে, নিজেদের মানে খাবারের যোগান দেওয়ার জন্য, পপুলেশনে খাবারের যোগান দেওয়ার জন্য। সেই জন্য কি হচ্ছে, সেই জন্য এখানে কি বলেছে দেখো, ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং এখানে কি বলেছে, প্র্যাকটিসাইজ এরিয়াস অফ হাই পপুলেশন প্রেসার, ঠিক আছে, যেখানে পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে, একদম বলা যেতে পারে যে উই আর এক্সপ্লোডিং। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, চাইনা, যেমন ইন্ডিয়াতে এত যে ভাস্ট ল্যান্ড মাস, প্রত্যেকটা রিজিয়ন তো তার জন্য এগ্রিকালচারাল মানে পারফর্ম করা যাবে না। কোথাও ফরেস্ট রয়েছে, কোথাও মাউন্টেনাস রিজিয়ন আছে, কোথাও ডেজার্ট রিজিয়ন আছে, কোথাও শহর আরবানাইজেশন হয়েছে, সেখানে তার এগ্রিকালচার হবে না। কিন্তু এত যে দিনকে দিন এত যে পপুলেশন বাড়ছে, তাহলে তাদের যে খাবারের যে যোগান, সেটা তো একটা সেই পার্টিকুলার ল্যান্ড থেকেই তাদের কি করতে হবে। সে ল্যান্ডটা তো আর ইনক্রিজ হচ্ছে না, পপুলেশন ইনক্রিজ হচ্ছে, ল্যান্ডটা তো কনস্ট্যান্ট রয়েছে। তাহলে কি হতে হবে, সেই ল্যান্ডের উপর বেশি পরিমাণে কি করতে হবে, ফসল ফলাতে হবে। ফ্রিকোয়েন্টলি ল্যান্ডের উপর প্রেসার পড়ছে, সেজন্য কি হচ্ছে, যেখানে পপুলেশন প্রেসার যেখানে ল্যান্ডে যেখানে বেশি আছে, অর্থাৎ হাই পপুলেশন রিজিয়নে কি হচ্ছে, এই ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিংটাকে প্র্যাকটিস করছে। সেকেন্ড বলছে
যে হাই ডোজ অফ বায়োকেমিক্যাল ইনপুটস অ্যান্ড ইরিগেশন আর ইউজ টু অবটেন হাই প্রোডাকশন। কারণ পপুলেশন তো আমার বেশি, তাই তো, ল্যান্ড তো কনস্ট্যান্ট, তাহলে আমাকে সেখানে বেশি পরিমাণে কি করতে, ফসল আমাকে প্রোডাকশন নিতে গেলে কি করতে হবে, আমাকে সেখানে হাই ইয়েল্ডিং সিড ইউজ করতে হবে, বায়োকেমিক্যাল প্রোডাক্টস যে সমস্ত ফার্টিলাইজার আছে সেগুলোকে ইউজ করতে হবে, ঠিক আছে, এবং বিভিন্ন রকমের ইরিগেশনের যে বেনিফিট পাবে, যে ইরিগেশনের সুবিধা হবে, সেই সমস্ত জিনিস আমাদেরকে ইউজ করতে হবে, হ্যান্ড পাম্প থেকে আরম্ভ করে সাবমার্সিবল পাম্প থেকে আরম্ভ করে সমস্ত রকমের। যার আর একটা প্রভাব কি পড়বে, যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার কি হবে, তাদের ডিক্রিজ হবে আস্তে 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 আস্তে, ওয়াটার লেভেলটাও কমে আসবে ব্যবহারের ফলে। তো এই হচ্ছে তো ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং এর তোমার মেন বলতে পারি আমরা একটা ক্রাইটেরিয়া। তো এরপরে আর একটা পয়েন্ট আছে, কি বলেছে, দো দা রাইট অফ ইনহেরিটেন্স। রাইট অফ ইনহেরিটেন্স মানে কি? রাইট অফ ইনহেরিটেন্স মানে হচ্ছে, দেখো রাইট অফ ইনহেরিটেন্স মানে কি, সাপোজ একটা ফ্যামিলি আছে, যে একজন ল্যান্ড হোল্ডার, তাই তো, তার কাছে হয়তো দেখা গেল যে 5 একর জমি আছে, তারপর হয়তো দেখা গেল যে তার 2 কি 3টে ছেলে, তো তাদের এই ল্যান্ড, এই 5 একর জমিটা তখন আবার কি হবে, আবার 3 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই 5 একর জমিটা আবার 3 ভাগে ভাগ হয়ে গেল, তাহলে ল্যান্ডের সাইজটা কমে গেল। আবার এরাও দেখা গেল যে পরবর্তীকালে কি হচ্ছে, এই জমিটা থেকে আবার এরাও ভাগ পাচ্ছে, অর্থাৎ অ্যানসেস্ট্রিয়ালি কি করছে, তাদের প্রপার্টিটা কি হচ্ছে, ডিভাইড হচ্ছে, তাই তো। আজ আমাদের ফ্যামিলিতে 4 জন লোক, তারপর 2 দিন পর দেখা গেল যে তোমাদের ফ্যামিলি দেখা গেল 4 জন থেকে হয়তো 8 জন হলো, ঠিক আছে। তো এরকম যেমন বৃদ্ধি পাবে লোক সংখ্যা, তো সেই ল্যান্ডটা তো আমরা প্রথমে কি বলেছি, ল্যান্ড তো বাড়ছে না, ল্যান্ড তো কনস্ট্যান্ট আছে, তাই তো। তাহলে সেই ল্যান্ডটার থেকে ডিভিশন হবে, পোরশন ভাগ পাবে। তো এইভাবে কি হচ্ছে, থ্রু দ্য রাইট অফ ইনহেরিটেন্স কি হচ্ছে, লিডিং দ্য ডিভিশন অফ ল্যান্ড, ল্যান্ডের ডিভিশন হচ্ছে, ল্যান্ডের ভাগ পাচ্ছে অ্যাকর্ডিং টু এই রাইট অফ ইনহেরিটেন্স ল ওয়াইজ। তো কি হচ্ছে, লিডিং টু দ্য ডিভিশন ল্যান্ড অ্যান্ড মেনি সাকসেসিভ জেনারেশন কি হচ্ছে, হ্যাজ রিচ ল্যান্ড হোল্ডিং সাইজ, এবং এই যে সাকসেস, এরা যে মেন ছিল, এখান থেকে এরা সাকসেসার, এই যে ল্যান্ড হোল্ডিং সাইজটা আস্তে আস্তে কি হচ্ছে, কমছে, প্রথমে এতটা ছিল, তারপর কমছে, তারপর আরো কমছে। তাহলে এই যে সাইজটা যেহেতু কমে গেল, এই সাইজটা হচ্ছে আনইকোনমিক্যাল, তাই না। এখান থেকে আর বেশি পরিমাণে এখানে এই যে জমির পরিমাণটা ছোট হয়ে গেছে, যে মেকানাইজ ফার্মিং ইউজ হবে বা ট্রাক্টর ইউজ করবে, সেগুলো ঠিকঠাক ইউজ করতে হবে, কারণ জমির ল্যান্ডের এরিয়াটা তো ছোট হয়ে গেছে, ঠিক আছে। আর কি, ফার্মার্স কন্টিনিউ টু টেক ম্যাক্সিমাম, এবং এখান থেকে কি করবে, ফার্মারটা যেহেতু লোক সংখ্যা বেড়ে গেছে, তাই তো, লোক সংখ্যা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এবার ফার্মারদেরকে বেশি করে কি করতে হবে, প্রোডাকশন করতে হবে। তো বেশি করে প্রোডাকশন করার ফলে কি হচ্ছে, একদম লিমিটেড, কারণ তাদের মধ্যে ল্যান্ডটা তো লিমিটেড, ল্যান্ড লিমিটেড, লোক সংখ্যা বেশি, সেটা বেশি করে প্রোডাকশন করতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অল্টারনেটিভ সোর্স অফ লাইভলিহুডও কিন্তু তাদের কাছে নেই, ঠিক আছে, যে কৃষি ছাড়া যে অন্য কিছু তাদের লাইভলিহুডটা মেন করে, কৃষির উপরে তাদের ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কৃষির উপর ডিপেন্ডেন্ট হয়ে তাদের কি হয়, তাদের ফ্যামিলিটিকে ভরণ পোষণ পালন করতে হবে। তো কি করছে, এবং দেয়ার ইজ এনর্মাস প্রেসার অন এগ্রিকালচারাল ল্যান্ড, তার ফলে কি হচ্ছে, যে এই একটা রিজিয়নে আগে দেখা গেল যে যখন লোক সংখ্যা কম ছিল, তখন হয়তো বছরে 1বার কি 2বার চাষ হলো, ঠিক আছে, অর্থাৎ 1বার কি 2বার চাষ হলো। কিন্তু যেহেতু লোক সংখ্যা বেড়ে গেছে, আগে এখানে ছিল দেখা গেল 10 জন লোক, কিন্তু বর্তমানে এখানে হয়ে গেছে কতক্ষণ, 100 জন লোক। তাহলে এখানে 2বার কেন, যে 3 থেকে 4 বার কি 3 থেকে 5 বার কি 6 বারও চাষ হচ্ছে, কি করে, অর্থাৎ ল্যান্ডটাকে কোনো রেস্ট নেওয়ার সুযোগই পাচ্ছে না। প্রথমে ধান বা অন্য কোনো হয়তো সিরিয়ালস লাগালো, তারপর কোনো শাকসবজি লাগালো, তারপরে কোনো আরো অন্যান্য কোনো জিনিস লাগালো যেটা কম টাইমে হবে এবং হাই ইল্ডিং কি হচ্ছে, মানে কি বলবো, যে ভ্যারাইটিস সিডস ইউজ হতে লাগলো, ঠিক আছে, হাইব্রিড, যাতে প্রোডাকশন বেশি করে হয়। তাহলে কি বোঝা যাচ্ছে, যে ল্যান্ডটা আস্তে আস্তে এইভাবে কন্টিনিউয়াসলি ব্যবহার ফলে ল্যান্ডটা ডিগ্রেডেড হয়ে যাচ্ছে, তাই তো। যত ল্যান্ডে যত কেমিক্যাল ইউজ, ফার্টিলাইজার ইউজ হচ্ছে বারবার, ল্যান্ড কি বলবো, স্যালিনিটি বৃদ্ধি পাচ্ছে ল্যান্ড থেকে ব্যবহার করার ফলে অতিরিক্ত পরিমাণে। তো এই হচ্ছে ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং এর
মানে ক্রাইটেরিয়া বলতে পারি আমরা। অর্থাৎ এক মনে রাখতে হবে যেখানে পার ক্যাপিটা ল্যান্ড কনজাম্পশন অর্থাৎ লোক পিছু ল্যান্ডের কাল্টিভেটেড ল্যান্ডের পরিমাণ কিন্তু খুবই কম, তাই তো সেই জন্য আমাদের এই সমস্ত প্রবলেম গুলো ফেস করতে হয়। এবং এটা মেনলি ডেভেলপিং কান্ট্রিজ অর্থাৎ বা আনডেভেলপ কান্ট্রিতে এটা বেশি প্র্যাকটিসাইজ হয়, যেমন ইন্ডিয়া যেমন ডেভেলপিং কান্ট্রিজ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে আরম্ভ করে এই সমস্ত, কারণ লোক সংখ্যাতে পপুলেশন হাই, তাই তো, কিন্তু ল্যান্ড লিমিটেড। তো বোঝা গেল যে ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং এর কি এর ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, এবং এর মধ্যে কি রাইট অফ ইনহেরিটেন্স জিনিসটা কি। এবার নেক্সট তোমাদের যেটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কমার্শিয়াল ফার্মিং। এবার আমরা দেখবো যে নেক্সট স্লাইড দেখবো যে কমার্শিয়াল ফার্মিং কি। এবার আমরা দেখবো কমার্শিয়াল ফার্মিং, হেডিংটা দেখো। কমার্শিয়াল মানে এখানে ট্রেড অ্যান্ড কমার্সের মধ্যে যুক্ত আছে, অর্থাৎ এখানে ব্যবসা, এই ফার্মিং করে অর্থাৎ এই কৃষি কাজ করে আমরা কি করবে, মানি ইকোনমিক্যালি গ্রোথ হবে, অর্থাৎ যেখান থেকে পয়সা আর পয়সায় আসে শুধু, তাই তো। এবার কমার্শিয়াল ফার্মিং আগে তোমরা দুটোতে কি পড়লে যে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং এ কি দেখলাম, সেখানে স্ল্যাশ অ্যান্ড বার্ন হচ্ছিল, সেখানে তাদের লাইভলিহুডটাকে মানে নিজেদের পেট চালানোর জন্যই সেই ফার্মিংটাই হচ্ছিল। তারপর আমরা কি দেখলাম যে ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং, সেখানে সাবসিস্টেন্স ফার্মিং হচ্ছিল কিন্তু পপুলেশন গ্রোথে বলে ল্যান্ডের উপর প্রেসার বেশি পড়ছিল। এবার 3 নম্বর ফার্মিং আমরা দেখবো যে কমার্শিয়াল ফার্মিং, অর্থাৎ এই ফার্মিং এর মধ্যে কি হবে, এখানে যে ফার্মিংটা হবে সেটা কি হবে ফর দা ইন্ডাস্ট্রিয়াল পারপাস, ঠিক আছে। কি হবে দেখো, ইন দিস ফার্মিং use high dose of modern inputs like high yielding varieties, HIV seeds, chemical fertilizers to obtain higher productivity। কারণ কি এই ফার্মিং এর মেন উদ্দেশ্য কি, এখানে বেশি বেশি করে প্রফিট এখান থেকে কি করা, গেইন করা। কারণ এই ফার্মিং থেকে কি হবে, এই যে প্রোডাকশনটা হবে সেটা ম্যাক্সিমামটা বিক্রি হবে, সেটা খাওয়ার জন্য নয়, ঠিক আছে, তাদের সাবসিস্টেন্সের জন্য নয়, তাদেরকে কিসের জন্য, তাদেরকে বেশি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ হবে। সেজন্য এখানে কি হবে, এখানে বেশি বেশি ধরনের মডার্ন ইকুইপমেন্ট ব্যবহার হয়, তাই তো, বিভিন্ন রকমের কেমিক্যাল ফার্টিলাইজার এখানে ইউজ করা হয় এই কমার্শিয়াল ফার্মিং এ, ঠিক আছে। এবং যেটা আমরা বলি হাইব্রিড অর্থাৎ হাই ইল্ডিং সিডস এখানে ইউজ করা হয়, কি জন্য, টু গেট মোর অ্যান্ড মোর হায়ার অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি, যত বেশি বেশি করে প্রোডাকশন পাওয়া যায়, কারণ যত বেশি প্রোডাকশন হবে, কারণ এখানে মানি ইনভেস্টমেন্ট হয়ে আছে, তত বেশি সে লাভ করতে পারবে, ঠিক আছে। তো এই বাট আর একটা জিনিস দেখো, বাট দ্য ডিগ্রি অফ দ্য কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন। এটা কি জিনিস, কিন্তু এই যে কমার্শিয়ালাইজেশন, যে এগ্রিকালচারের যে কমার্শিয়ালাইজেশন হলো, এটা কিন্তু ভ্যারি করছে রিজিয়ন টু রিজিয়ন। সেটা তোমাদের একটা উদাহরণ আছে, উদাহরণের মাধ্যমে দেখো কি বলেছে, যে রাইস ইজ এ কমার্শিয়াল ক্রপ ইন পাঞ্জাব বাট উড়িষ্যা ইট ইজ এ সাবসিস্টেন্স ক্রপ। তার মানে কি, এখানে রাইস যেমন পাঞ্জাব হরিয়ানা নর্থ, যে সমস্ত যে পাঞ্জাব আর হরিয়ানা আমরা জানি, যেখানে এই রিজিয়নটা এগ্রিকালচারের জন্য খুবই মানে পসপরাস, তাই তো। এখানে বিভিন্ন রকমের যে সিন্ধু তার উপনদীগুলো এই দিক দিয়ে আসছে, সতলাজ বিয়াস নদীর উপর যে ড্যাম রয়েছে ভাগড়ানাগাল, সে ড্যাম থেকে ওটা প্রপার ইরিগেশনও পাচ্ছে, সেই জন্য এখানে, এবং ভাস্ট ফ্ল্যাট ল্যান্ড রয়েছে, বিভিন্ন রকমের সুবিধা রয়েছে, সেই জন্য এখানে কি হয়, পাঞ্জাব এবং হরিয়ানা এমনিতেই এগ্রিকালচারাল পার্সপেক্টিভ খুব একটা ডেভেলপড একটা দুটো স্টেট ভারতের মধ্যে। কিন্তু এখানে পাঞ্জাব আর হরিয়ানাতে কি হচ্ছে, এখানকে রাইসকে এখানে কিন্তু কমার্শিয়াল ক্রপ হিসেবে গ্রো করানো হচ্ছে। কেন, কারণ পাঞ্জাব আর হরিয়ানার ওই নর্থ ইস্ট, এখানে তো রাইস তাদের তো মেন খাদ্য তালিকায় নেই, তাদের তো মেন তো রুটি এই সমস্ত টাইপের বেশি কিছু খায়, অর্থাৎ হুইট, তাই তো, হুইট তাদের মেন। তাহলে এখানে তাদের রাইসটা তাদেরকে কি করছে, তারা কমার্শিয়াল পারপাসে, যেহেতু তাদের রাইসটা তাদের খাদ্য তালিকায় নেই, প্রাইম খাদ্য তালিকায়, কিন্তু এই রাইসটাই আবার কি হচ্ছে, এই রাইসটা তাহলে এখানে কি হচ্ছে, রাইসটা যে পাঞ্জাব আর হরিয়ানাতে কি হচ্ছে কমার্শিয়াল ক্রপ, কিন্তু এই রাইসটাই আবার হয়ে যাচ্ছে উড়িষ্যাতে, আবার কি হয়ে যাচ্ছে সাবসিস্টেন্স ক্রপ হয়ে যাচ্ছে উড়িষ্যাতে, তাই না। উড়িষ্যাতে সাবসিস্টেন্স ক্রপ হয়ে যাচ্ছে কেন, কারণ উড়িষ্যার যে লোকেদের এখানে হচ্ছে রাইসটা হচ্ছে মেন খাবার, অর্থাৎ ভাত এখানে মেন খাবার। এবার তারপর দেখো, তারপর একটা যে প্ল্যান্টেশন, অর্থাৎ কি বললাম যে কমার্শিয়াল ফার্মিং এর
যে মেন পারপাস, তার মেন পারপাস হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি আছে তাদেরকে র মেটেরিয়াল প্রডিউস করা, দেওয়া, সেখান থেকে কি করা, যে প্রফিট অর্থাৎ গেইন করা। তো সেই জন্য কি আছে, তোমাদের বইয়ে দেখবে আছে যে প্ল্যান্টেশন। তো প্ল্যান্টেশন ইজ এ টাইপ অফ কমার্শিয়াল ফার্মিং। তাহলে প্ল্যান্টেশন হচ্ছে একটা টাইপ অফ কমার্শিয়াল ফার্মিং। তা প্ল্যান্টেশনটা কি? তো প্ল্যান্টেশন মানে একটা জায়গায় আমি অনেক ধরনের গাছ লাগিয়ে দিলাম, সেটাই কি প্ল্যান্টেশন? না, তা নয়। প্ল্যান্টেশন হচ্ছে, প্ল্যান্টেশন তাহলে জানবো কি, প্ল্যান্টেশন ইজ এ সিঙ্গেল ক্রপ ইজ গ্রোন অন দ্য লার্জ এরিয়া, তাই তো? তাহলে এখানে কি প্ল্যান্টেশন হচ্ছে একটা ভাস্ট, একটা বৃহৎ একটা অঞ্চলে কি হবে, একই ধরনের কি হবে, সেই জায়গা একটা একই ধরনের ক্রপ হবে। যেমন যদি কলা হয়, যদি ব্যানানা ট্রি হয়, তো একটা একর পর একর রিজিয়নে কি হবে, ব্যানানা ট্রি থাকবে। আম হলে একর পর একর আম গাছ থাকবে। বা অন্যান্য যেমন চা হয়, কফি হয়, যেমন আসাম, দার্জিলিং এ চা, কর্ণাটকে কফি, তাই না? তো এই সমস্ত রিজিয়নে, অর্থাৎ এই যে প্ল্যান্টেশন হয়, এই প্ল্যান্টেশনটা দেখবে কোনো একটা সেখানে সিঙ্গেল ক্রপের ডমিনেন্সিটা বেশি থাকে, একর প্রতি একর এই মানে এই সিঙ্গেল ক্রপ থাকে। তাহলে সিঙ্গেল ক্রপ ইজ গ্রোন ইন এ লার্জ এরিয়া, বোঝা গেল। সেকেন্ড বলছে দ্য প্ল্যান্টেশন হ্যাজ অ্যান ইন্টারফেস অফ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাহলে প্ল্যান্টেশন কিভাবে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রির মধ্যে ইন্টারফেস করাচ্ছে, তাই না? কারণ এটা তো কমার্শিয়াল ফার্মিং। কমার্শিয়াল ফার্মিং এর মেন পারপাসই হচ্ছে কি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কি করবে, তার র মেটেরিয়ালস অ্যাজ এ এগ্রিকালচার র মেটেরিয়ালস হিসাবে কি করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে দেবে। অর্থাৎ প্রাইমারি থেকে কোথায় যাবে, সেকেন্ডারি অ্যাক্টিভিটি সেক্টর এখানে তার র মেটেরিয়াল হিসাবে দেবে। তো এখানে কিভাবে তাহলে এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রির মধ্যে ইন্টারফেস হচ্ছে, দেখো এখানে কি বলেছে, যে এটা প্রথমে এইটা দেখো কি লেখা রয়েছে, বলছে কভার লার্জ ট্র্যাক অফ ল্যান্ড, ঠিক আছে? এখানে কি করছে, এখানে যে প্ল্যান্টেশন এখানে কি হয়েছে, যেখানে বিশাল, যেটা বললাম যে ভাস্ট একটা এরিয়া জুড়ে এখানে কি হচ্ছে, ল্যান্ডকে সিঙ্গেল ক্রপকে গ্রো করানো হচ্ছে, তাই তো? সেকেন্ড হচ্ছে এখানে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইনপুটস, এখানে প্রচুর পরিমাণে মানে বেশি বেশি করে এখানে ক্যাপিটাল ইনভেস্ট করা হয়, ঠিক আছে, যাতে মোর প্রফিট এখান থেকে গেইন করতে পারে। আর এখানে কি হচ্ছে, মাইগ্রেন্ট লেবার এখানে ইউজ হয়, তাই না? মাইগ্রেন্ট লেবার অর্থাৎ টি গার্ডেন হোক বা কফি গার্ডেনের প্লান্টেশনে হোক, বা যে আরো অন্যান্য যে সমস্ত হুইট থেকে আরম্ভ করে পাঞ্জাব এই সমস্ত রিজিয়নে কি হয়, যে মাইগ্রেন্ট লেবারটা সেখানে কি করে যে কাজ করতে যায়। তো মাইগ্রেন্ট লেবার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটা পার্সপেক্টিভ, ঠিক আছে? আর এখানে হচ্ছে র মেটেরিয়ালস ফর ইন্ডাস্ট্রি, এখানে এই যে এগ্রিকালচার প্রোডাক্ট গুলো সেখান থেকে কি করে, যে র মেটেরিয়াল প্রোভাইড করে ইন্ডাস্ট্রিদেরকে, তাই না? কি কি র মেটেরিয়ালস দেয়, যেমন কফি থেকে আরম্ভ করে, জুট থেকে আরম্ভ করে, তারপর তোমরা চা থেকে আরম্ভ করে এই সমস্ত ব্যানানা, যে কলার যে বাগান আছে সেখান থেকেও কি হয়, এখান থেকে নিয়ে যায়। যে হুইট, ঠিক আছে, বিভিন্ন গম উৎপাদন থেকে এই সমস্ত কি হয়, অ্যাজ এ র মেটেরিয়ালস ফর ইন্ডাস্ট্রি হিসেবে আমরা এগুলো এগ্রিকালচারাল প্রোডাক্ট গুলোকে ব্যবহার করি। এবং থার্ড কি বলেছে, এবং লাস্ট কি আছে, ডেভেলপ নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন। অর্থাৎ যে কোন একটা রিজিয়নে যদি এই যে প্ল্যান্টেশন এরিয়াতে কি হয়, প্ল্যান্টেশন এরিয়াতে সেখান থেকে নেটওয়ার্ক এবং কমিউনিকেশন ডেভেলপমেন্ট হয়, তাই না? যেমন যে চায়ের যে বাগান আছে বা কফি যেখানে তৈরি হয়, তো সেই রিজিয়ন থেকে কি হচ্ছে, সেখান থেকে তো সেই রিজিয়ন থেকে তো যে প্রোডাক্ট, ফিনিশ প্রোডাক্টটাকে, সেই প্রোডাক্টটাকে তো মার্কেটে নিয়ে যেতে হবে। তো মার্কেটে নিয়ে গেলে লোকের তো মাথায় করে বয়ে নিয়ে যাবে না, তার জন্য কি রোডওয়ে ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? আরো অন্যান্য সব কমিউনিকেশন এই প্ল্যান্টেশন এরিয়াতে ডেভেলপ হবে। তো সুতরাং বোঝা গেল যে আমরা সমগ্র ভিডিওটার মধ্যে তিনটে ফার্মিং সম্পর্কে জানলাম, তাই না? একটা হচ্ছে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং, সেখানে স্ল্যাশ এবং বার্ন হচ্ছে মেন ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং, যেখানে হচ্ছে পপুলেশন এক্সপ্লোশনের ফলে পার ক্যাপিটা ল্যান্ডের কনজাম্পশনটা কমে যাচ্ছে, ফলে ল্যান্ডের উপর প্রেসার পড়ছে। এবং থার্ড হচ্ছে কমার্শিয়াল ফার্মিং, অর্থাৎ কমার্শিয়াল ফার্মিং এর মধ্যে আমরা কি দেখলাম, এই ফার্মিংটা করা হচ্ছে মানে অনলি ফর মানে টু গেইন সাম মানি, অর্থাৎ ইকোনমিক পারপাসে করা হচ্ছে।
সুতরাং আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব। নেক্সট তোমাদের যে ভিডিও আছে সেটা আছে তোমাদের ক্রপিং প্যাটার্ন, ঠিক আছে? তো সুতরাং নেক্সট ভিডিওতে আমরা আবার ক্রপিং প্যাটার্ন নিয়ে আলোচনা করব। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড and subscribe my channel Radical Learning. Thank you for watching.